ওয়েলকাম টু ম্যাট্রিক্স পয়েন্ট ম্যাট্রিক্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লেকচারের টপিক হচ্ছে লেকচার 2 এর সলভ ক্লাস নিয়ে আমরা একটু কথা বলবো। যদি শুরু করি প্রথমেই দেখেন, প্রথমেই যে প্রশ্নটা আছে অ্যান অ্যাড্রেনাল মেডুলারি টিউমার মানে ফিউকোমোসাইটোমার কথা বলা হচ্ছে মে কজ অ্যান্ড ইনক্রিজ ইন, আচ্ছা কী কী বেশি থাকে? Systolic blood pressure which may be transient or constant, tremor of the extended hand, basal metabolic rate, diastolic arterial pressure which does not respond to alpha adrenoreceptor blocking agent, urinary catecholamine. আমরা জানি ফিউকোমোসাইটোমা যে অ্যাড্রেনাল মেডুলার যে একটা টিউমার, এখানে কি হয়, এখানে ব্লাড প্রেশারটা রেইজ করবে। সো প্রথম অপশনটা আমার ট্রু হচ্ছে। তারপরে কি বলেছে যে হ্যান্ড ট্রেমর থাকে, হ্যাঁ আমরা জানি সিম্প্যাথেটিক স্টিমুলেশন যেহেতু বেড়ে যাচ্ছে, সো হ্যান্ড ট্রেমর থাকতে পারে। বেসাল মেটাবলিক রেটও বাড়বে যেহেতু সিম্প্যাথেটিক স্টিমুলেশন হচ্ছে। আচ্ছা, তারপরে বলেছে অ্যাড্রেনোরিসেপ্টর ব্লকিং এজেন্ট দিয়ে আমার প্রেশারটা রেসপন্স করবে না। না, অ্যাড্রেনোরিসেপ্টর ব্লকিং এজেন্ট দিয়ে আমার প্রেশার রেসপন্স সাধারণত করে থাকে। এবং আমরা যদি ইউরিন অ্যানালাইসিস করি, আমরা ওইখানে ইউরিনারি ক্যাটাকোলামাইন বা ইউরিনারি যে ক্যাটাকোলামাইন যে ডিগ্রেডেটিভ প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু পেয়ে থাকি। ঠিক আছে, সো ই নাম্বারটা আমার ট্রু হবে, শুধু ডিটাই ফলস হচ্ছে। রিকেট এবং অস্টিওম্যালেশিয়া মে বি অ্যাসোসিয়েটেড উইথ, আচ্ছা ক্লাসিফিকেশন অফ বোন ম্যাট্রিক্স, হ্যাঁ এখানে বোন ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশনের সমস্যা থেকে থাকে। তারপরে কি বলেছে যে অ্যাডিকুয়েট ক্যালসিয়াম এবং ফসফেট ডেলিভারি করতে পারছে না, ফেলিয়ার, হ্যাঁ এটাও ট্রু। অ্যাডিকুয়েট এক্সপোজার টু সানলাইট, সাধারণত সানলাইটের এক্সপোজারের জন্য থেকেও রিকেট এবং অস্টিওম্যালেশিয়া কিসের জন্য হচ্ছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য বা ইনটেকে যদি কোনো সমস্যা থাকে সেটার জন্য হয়ে থাকে, এবং সাথে যদি কোনো কো এক্সিস্টিং ডিজিজ থেকে থাকে, যেমন আপনার ক্রনিক কিডনি ডিজিজ, সো সেটার জন্য আমার সি অপশনটা ট্রু হচ্ছে না, ফলস হবে এটা। আচ্ছা, আর লিভার ডিজিজে, হ্যাঁ অনেক সময় লিভার ডিজিজে অস্টিওম্যালেশিয়া হয়ে থাকতে পারে। ঠিক আছে, ওকে। চেঞ্জেস অ্যাসোসিয়েটেড উইথ হাই অল্টিটিউড ইনক্লুড ডিক্রিজ অ্যাটমসফেরিক কনসেন্ট্রেশন অফ অক্সিজেন, অক্সিজেনের কনসেন্ট্রেশন অ্যাটমসফিয়ারে কমে না, রেদার আমাদের পার্শিয়াল প্রেশারটা কমে যায়। প্লাজমা ভলিউম বেড়ে যায়, রেসপিরেটরি অ্যালকালোসিস হয়। রেসপিরেটরি অ্যালকালোসিস হয় কেন হয়? কারণ আমরা হাইপার ভেন্টিলেশন করছি। হাইপার ভেন্টিলেশন করলে আমার কার্বন ডাইঅক্সাইড সব বের হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমার কী হচ্ছে, রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে। শিফট টু দ্য লেফট অফ দ্য অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, আচ্ছা এখানে বলেছে হাই অল্টিটিউডে যদি আমি যাই তাহলে কি হবে, ঠিক আছে বলে নাই কিন্তু যদি আমি রিসাইড করি তাহলে কি হবে, দ্যাটস ওয়াই আমার কি হচ্ছে, ডি অপশনটা ফলস স্টেটমেন্ট হচ্ছে। পালমোনারি ভেসোকনস্ট্রিকশন, হ্যাঁ পালমোনারি ভেসোকনস্ট্রিকশন হয়, এবং যারা ওইখানে অনেক সময় ধরে থাকে তাদের কিন্তু অনেক সময় পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। সো এ আর ডি নাম্বারটা ফলস হচ্ছে। রেসপিরেশন ইজ স্টিমুলেটেড বাই দ্য ফলোয়িং, আমরা জানি না রেসপিরেশনের কিছু সেন্টার পড়েছিলাম আমরা রেসপিরেটরি ফিজিওলজিতে, ওখানে কি দেখেছিলাম, যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তাহলে আমার রেসপিরেশন চালু হবে, ওইটাকে হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে বের করে দিবে এবং অক্সিজেনটাকে শরীরের সেলের মধ্যে ঢোকানোর চেষ্টা করবে। হাইপোক্সিয়া ইটসেলফ স্টিমুলেশন দেয়, অ্যাসিডোসিসের জন্য হতে পারে। ব্যারোমেট্রিক প্রেশার বাড়লে সাধারণত স্টিমুলেশন হয় না, রেদার ইনহিবিশন হয়। কার্বন মনোক্সাইড ইনহেলেশনেও কি হয়, আমার রেসপিরেটরি সেন্টারটা স্টিমুলেটেড হয় এবং রেসপিরেশনটা স্টার্ট হয়। ওকে, আচ্ছা তারপরে প্রশ্নে আসি, দেখেন ফলোইং স্টেটমেন্ট আর ট্রু। অ্যাড্রেনালিন হ্যাজ আলফা অ্যাড্রেনার্জিক অ্যাক্টিভিটি অনলি, অ্যাড্রেনালিনে শুধু আলফা অ্যাড্রেনার্জিক অ্যাক্টিভিটি নাই, অ্যাড্রেনার্জিকের সাধারণত শুধু আলফা অ্যাড্রেনার্জিক নাই, এটা ফলস স্টেটমেন্ট। ডোপামিন হ্যাজ বোথ আলফা অ্যান্ড বিটা অ্যাড্রেনার্জিক অ্যাক্টিভিটি, হ্যাঁ এটা ট্রু। আইসোপ্রিনালিন অ্যাক্টস বাই আলফা অ্যাড্রেনার্জিক স্টিমুলেশন, এটা ফলস হচ্ছে, এটা ফলস স্টেটমেন্ট। আলফা অ্যাড্রেনার্জিক স্টিমুলেশন রেজাল্টস ইন ভেজোডাইলেটেশন, না আলফা অ্যাড্রেনার্জিক হলে কি হয়, ভেজো কনস্ট্রিকশন হচ্ছে, সো আমার জন্য এটা ফলস হবে। সালবিটামল ইজ আ বিটা টু অ্যাগোনিস্ট, হ্যাঁ সালবিটামল একটা বিটা টু অ্যাগোনিস্ট। আচ্ছা, অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, এখানে কিছু স্টেম দেওয়া আছে অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ নিয়ে, কি কি বলা আছে দেখেন। ইজ শিফটেড টু দ্য রাইট বাই আ ডিক্রিজ ইন পিএইচ,
পিএইচ যদি কমে যায় মানে অ্যাসিডোসিস যদি হয় তাহলে রাইটে চলে যায়। হ্যাঁ, এটা কিন্তু ট্রু। শিফটেড বাই লেফট বাই ডিক্রিজ ইন টেম্পারেচার, টেম্পারেচার বাড়লে রাইটে যাবে, টেম্পারেচার কমলে লেফটে যাবে। শিফটেড টু দ্য রাইট বাই আ ডিক্রিজ ইন 2,3 ডাইফসফোগ্লিসারেট, এটা ফলস। শিফটেড টু দ্য রাইট বাই হিমোগ্লোবিন এফ, হিমোগ্লোবিন এফ থাকলে লেফটে যাবে। আনএফেক্টেড বাই এক্সারসাইজ, না এক্সারসাইজ করলে আমার হাইপারক্যাপনিয়া হবে, আমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, অক্সিজেনের চাহিদা বেড়ে যাবে, সো এটা অ্যাফেক্টেড হয়, সো এটা ফলস স্টেটমেন্ট। তাহলে আমার এখানে ট্রু কোনটা কোনটা হচ্ছে, এ আর বি হচ্ছে ট্রু স্টেটমেন্ট, বাকিগুলো কিন্তু আমার ফলস হচ্ছে। আচ্ছা, পরের প্রশ্ন আসি, দেখেন পালমোনারি হাইপোপ্লাসিয়া ইজ আ কনসিকুয়েন্স অফ, মানে পালমোনারি হাইপোপ্লাসিয়া কিসে কিসে হচ্ছে। আমরা জানি পালমোনারি ডেভেলপমেন্টের জন্য আমার কিডনি ডেভেলপমেন্ট, আমার হচ্ছে ইউরোজেনিটাল, তারপর হচ্ছে আমার ইন্টেস্টাইনাল ডেভেলপমেন্ট, এগুলোর সম্পর্ক একদম ওতপ্রোতভাবে জড়িত। একটার সাথে একটা সমস্যা হলে এটা সমস্যা হবে। যেমন ধরেন আমরা নিচ থেকে যদি যাই, এক্সোপথালমাস, তারপর হচ্ছে কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া যদি হয়, ওখান থেকে ইন্টেস্টাইনাল কন্টেন্ট আমার থোরাক্স ক্যাভিটিতে চলে আসবে, থোরাসিক ক্যাভিটিতে চলে আসবে, সেটা লাংসকে চাপা দিবে, সো আমার লাংস ম্যাচিউর হতে পারবে না। পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ যদি থাকে তাহলে কি হবে, ইউরিন যেটা সেটা পাস করতে পারবে না, ওখানেই রিটেইন করবে। আমরা জানি ওইটাই আবার সার্কুলেশনের মাধ্যমে লাংস দিয়ে পাস হয়ে যায়, সেটা হতে পারতেছে না, সো লাংস ম্যাচুরেশন হবে না, হাইপোপ্লাস্টিক থাকবে। এনএনকেফালিয়াতেও সেম, যদি ব্রেইন ডেভেলপমেন্ট না হয় সেক্ষেত্রেও হতে পারে। কনজেনিটাল ভেরিসেলা জোস্টার, কনজেনিটাল ভেরিসেলার সাথে হাইপোপ্লাসিয়ার কোনো সম্পর্ক কি আছে, না, নাই, সো এ বাদ দিয়ে বাকিগুলো আমার ট্রু হচ্ছে। ওকে, নর্মাল কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল, নর্মাল কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল নিয়ে প্রশ্ন আছে, আমরা কার্ডিয়াক ফিজিওলজিতে সবাই পড়েছি এটা। দেখেন কি লিখছে, হ্যাজ আ রেস্টিং মাসেল ট্রান্সমেমব্রেন পটেনশিয়াল অফ -90 MV, exhibit spontaneous depolarization of contractile cell in phase 4, না এটা false হচ্ছে। involves rapid movement of sodium into cell during phase 0, হ্যাঁ phase 0-তে rapid movement of sodium একদম influx হচ্ছে। has a change in transmembrane potential during phase 0 to a peak of +90 MV, না এটা false হচ্ছে। has an absolute refractory period extending through phases 1, 2 and part of phase 3, হ্যাঁ this is a true statement। এটা আপনারা আমার থেকে অনেক ভালো জানেন, কার্ডিওলজি ক্লাসের মধ্যে, সিবিএস ফিজিওলজির মধ্যে আমরা এই জিনিসটা অনেক ডিটেলে পড়েছি এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, তারপরে আসেন কনজেনিটাল হার্ট ডিজিজ মে বি অ্যাসোসিয়েটেড উইথ, কনজেনিটাল হার্ট ডিজিজ কী কী জিনিসের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, ম্যাটারনাল ডায়াবেটিসের সাথে থাকতে পারে, অটোজোমাল ট্রাইসোমির সাথে থাকতে পারে এবং ম্যাটারনাল সিস্টেমিক এসিলির সাথে থাকতে পারে। স্মোকিং এবং গ্রোথ রিটার্ডেশনের সাথে কোনো সম্পর্ক এখনও পাওয়া যায়নি, সো আমরা এগুলো ট্রু দিব। আচ্ছা, ডেভেলপমেন্ট অফ, এখানে ডেভেলপমেন্ট নিয়ে কিছু প্রশ্ন দিয়েছে, এটা solely পেপার 1-এর সাথে আসতে পারে আপনার এমব্রায়োলজি রিলেটেড জিনিসপত্র থেকে। পালমোনারি আর্টারি কোথা থেকে আসতেছে, লেফট 6 ব্র্যাকিয়াল আর্চ থেকে আসতেছে, এটা ট্রু। রাইট সাইডেড আউটিক আর্চ ইজ ইউজুয়ালি প্রেজেন্ট অ্যাট 10 উইকস, হ্যাঁ 10 উইকসে পাই আমরা। ডাক্টাস আর্টারিসাস থেকে কি পাই, ডাক্টাস আর্টারিস থেকে রাইট সাইডের আয়োটিক আর্চ পাই, এটাও ট্রু। সেপ্টাম সেকেন্ডাম গ্রোজ আপ অ্যাজ আ লিম্বাস অফ দ্য ফোরামেন নাভেলি, হ্যাঁ ফোরামেন নাভেলির মধ্যে আমরা লিম্বাস হিসেবে সেপ্টাম সেকেন্ডামটাকে পাই। আচ্ছা, অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট মে ইনভলভ ডিফেক্ট অফ দ্য সেপ্টাম প্রাইমাম, হ্যাঁ এটাও ট্রু স্টেটমেন্ট। আচ্ছা, 11 নম্বরে চলে আসি, 5 বছর একটা বাচ্চা রুটিন হেলথ সুপারভিশনে আসছে, 2 মাস আগে তার কি হয়েছে, কিন্ডারগার্টেনে সে ঢুকেছে। আচ্ছা, ইন অর্ডার টু প্রিপেয়ার হিম ফর আপকামিং ভিজিট হিজ মাদার কলস দ্য নার্স টু ইনকোয়ার অ্যাবাউট দ্য ইউজুয়াল প্রসিডিওর, which of the following screening procedure should be routinely included in pre-kindergarten age health supervision project ভিজিট। আচ্ছা, এখানে কি হবে দেখেন, আমরা সাধারণত বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার আগে কি চেক করি, ভিশন চেক করি, আমার ভিশন চেকিংটা খুবই ইম্পর্ট্যান্ট। বাকিগুলো টিউবারকুলোসিস, কোলেস্ট্রল, আননেসেসারি ডিসলেক্সিয়া সাধারণত করি না, ব্লাড লেড লেভেল সাধারণত করি না, আমরা ভিশনটাই মেনলি চেক করে থাকি। সো এখানে আমরা আমার কোন অ্যান্সারটা হবে,
বি বার্কিং কাফ টিপিক্যাল অফ ক্রুপ ইজ রেয়ারিং, মানে এখানে ক্রুপ সম্পর্কে জানতে চাইছে। আমরা ক্রুপ সাধারণত কিসে পাই? ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিসে পাই। সো আমাকে রেয়ারটা জানতে চাইছে, সাধারণত কোথায় আমি পাই না সেটা জানতে চাইছে। সো আমি সাধারণত এপিগ্লটাইটিসে বার্কিং কাফ পাই না। বাকি সবখানেই কিন্তু ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস, ল্যারিঞ্জাইটিস, স্পাজমোটিক গ্রুপ, মিজেলস এগুলোতে আমি বার্কিং কাফ পেয়ে থাকি। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? এপিগ্লটাইটিস। আচ্ছা, এটা ছাড়াও আপনাদের কিন্তু ক্রুপ এবং এপিগ্লটাইটিসের মধ্যে যে ডিফারেন্স, কোনটাতে জ্বর থাকে কোনটাতে থাকে না, কোনটা ইমার্জেন্সি, কোনটাতে কী ধরনের স্টিপল সাইন কোনটাই পাচ্ছি, থাম সাইন কোনটা পাচ্ছি, রেড চেরি কোনটাই পাচ্ছি, এগুলো কিন্তু পড়তে হবে। সো এই দুইটা থেকে এটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, 13 নম্বর প্রশ্নে চলে আসি। দেখেন, মোস্ট কমন এটিওলজি অফ পালমোনারি ইনফিলট্রেট উইথ ইউসোনোফিলিয়া। পালমোনারি ইনফিলট্রেট উইথ ইউসোনোফিলিয়া মানে আপনার ইউসোনোফিল কাউন্টও বেশি, সাথে কিছু পালমোনারি ইনফিলট্রেশন হয়েছে। সাধারণত আমরা কিসে পেয়ে থাকি? প্যারাসাইটিক ইনফেকশনে পেয়ে থাকি। বাকিগুলো দেখেন ওখানে ইনফিলট্রেশন সাধারণত থাকে না। সিম্পল পালমোনারি ইউসোনোফিলিয়া, অ্যাকিউট বা ক্রনিক বা অ্যালার্জিক কোনোটাতেই কিন্তু ইনফিলট্রেট সাধারণত পাচ্ছি না। সাধারণত প্যারাসাইটিকের সাথে আমরা ইনফিলট্রেশন উইথ ইউসোনোফিলিয়াটা পাচ্ছি। তাহলে এখানে আনসার কোনটা হবে আমার? ই। আচ্ছা, measuring serum potassium is necessary in a child with confirmed hypertension because hyperkalemia may be seen in hyperkalemia আমরা সাধারণত কোথায় পাই? hyperkalemia with hypertension গর্ডন সিনড্রোমে সাধারণত পাচ্ছি। সো আমার এখানে অ্যান্সার হবে গর্ডন সিনড্রোম। আচ্ছা, লাস্টের প্রশ্নে চলে আসছি একদম। হোয়াট ইজ দ্য অল দ্য ফলোয়িং আর কজেস অফ ক্রনিক পালমোনারি ভেনাস হাইপারটেনশন এক্সেপ্ট। ক্রনিক পালমোনারি ভেনাস হাইপারটেনশনের জন্য কোনগুলো রিজন এক্সেপ্ট? দেখেন, মাইট্রাল স্টেনোসিস। আগে আমাকে বুঝতে হবে পালমোনারি হাইপারটেনশন। পালমোনারি হাইপারটেনশন মানেই হচ্ছে আমার রাইট সাইডে কোনো একটা অবস্ট্রাকশন আছে যে কারণে ব্লাডটা সার্কুলেশনে যেতে পারতেছে না, এবং ওইটাই আপনার কি করতেছে, আলটিমেটলি আমার লাংকে প্রেশার দিচ্ছে। তাহলে দেখেন কি হচ্ছে, কনজেনিটাল মাইট্রাল স্টেনোসিস, তারপরে হচ্ছে টোটাল অ্যানোমালাস অফ পালমোনারি ভেনাস রিটার্ন অবস্ট্রাকশন থাকলে তো পালমোনারি ভেনাস হাইপারটেনশন হবেই। তারপরে লেফট অ্যাট্রিয়াল মিক্সোমা, লেফট অ্যাট্রিয়াতে যদি সমস্যা থাকে তাহলে কি হবে? লেফট অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে আসতে পারবে না, আলটিমেটলি ওইটা হাইপারটেনশন করবেই। কর ট্রাইট্রিনিয়াম এটাও করতেছে। সো এখানে অ্যান্সার কোনটা হচ্ছে? পেরিফেরাল পালমোনারি স্টেনোসিস। আমার তো এখানে পেরিফেরাল হলে কোনো সমস্যা নেই, কোনটা দরকার? আমরা সেন্ট্রালি কোনো প্রবলেম আছে কিনা, হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে। সো এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি। তাহলে এই ছিল আপনাদের লেকচার 2-এর সলভ ক্লাসের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে কাইন্ডলি জানাবেন। সে পর্যন্ত সবাইকে শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ।